এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এলপি স্টেজ 1 2024 যে পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথের কোশ্চেন এসেছিল সেই ম্যাথের কোশ্চেনগুলি আমরা সলভ করব। যেহেতু আরআরবি বিভিন্ন পরীক্ষাগুলি বিভিন্ন স্টেজে হয়, আর আমরা আজকে যে দুটো সেটের যে ম্যাথগুলো এসেছিল সেই দুটো সেটের ম্যাথ আলোচনা করব, একবারে দুটো সেট। প্রথম অঙ্ক বলা রয়েছে, একজন ব্যক্তি এত টাকাতে একটি পণ্য বিক্রি করে এবং 12.5% লাভ করেন, পণ্যটির ক্রয় মূল্য কত? তোমাকে সিপি বের করতে হবে আর এসপি দেওয়া রয়েছে, এই হলো অঙ্ক। তাহলে 12.5% মানে আমরা জানি ফ্র্যাকশন ফর্মে 1/8, আর নিচেরটাকে আমরা বলি সিপি আর উপরেরটাকে প্রফিট বা লস। এই ক্ষেত্রে প্রফিট বলেছে বলে প্রফিট হবে। তাহলে আমাদের সিপি যদি 8 হয় তাহলে এসপি হবে আমাদের এই যে উপরটা লবটা যোগ করতে হবে 8 এর সাথে, 8 একে 9। এখন আমাদের এসপির মান দেওয়া রয়েছে, মানে 9 এর ভ্যালু দেওয়া রয়েছে। 9 এর ভ্যালু হলো 247.50। আমাকে এখান থেকে 9 এর ভ্যালু যদি এত হয় তাহলে কত গুণ সেটা বের করে নাও। তাহলে 9 দোকানে 18, 9 দোকানে 18, 24 6, 67, তাহলে 7 9 63, 4 45, 5 9 45, 27.50। মানে এই 8 কেও আমাকে 27.50 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমাদের সিপি বের হবে। তাহলে 8 0 0, 5 8 40 0, 56 4 60, 8 দোকানে 16 আর 6 22, 2 ঘর পর দশমিক। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার দাঁড়াবে 220। এটাই আমাদের সিপি। আরো বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে সলভ করে, তোমার যেখানে সহজ মনে হয় তোমরা সেটাতে করবে। তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি বিক্রয়ের ক্ষেত্রে 40% এবং 6% যদি ধারাবাহিক ছাড় হলো তবে এর একক ছাড় কত হবে? মানে সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। সাকসেসিভ ডিসকাউন্ট বললে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সেটা হলো a প্লাস বি মাইনাস ab বাই 100। এর মান 40, বির মান 60 মাইনাস 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 100। কাটাকুটি করে দাও। তাহলে 100 মাইনাস 4 6 24। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6, 7 বিয়োগ করলে 3 বিয়োগ করলে 7। তাহলে 76% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। সুদ বার্ষিক দেওয়া হলে নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি একটি নির্দিষ্ট হারে 12 বছরে চক্রবৃদ্ধি সুদে স্ববৃদ্ধি মূল্যে দ্বিগুণ হয়, তবে সেটি কত বছরে এটি 8 গুণ হবে? তাহলে কোনো একটা প্রিন্সিপাল ছিল, নির্দিষ্ট প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা 12 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, এটাও মাথায় রাখা দরকার, 12 বছরে যে আসলের দ্বিগুণ হয়। তার মানে ঠিক আছে। আর নেক্সট কন্ডিশন বলেছে কত বছরে আমাকে বের করতে বলছে, সেটি আসলের 8 গুণ হবে। এই হলো অঙ্ক। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে। তাহলে x টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/n2, 1/n2। x মানে বুঝতে হবে গুণ, প্রথম ক্ষেত্রে বলছে 2 গুণ, তার মানে x এর জায়গায় 2 বসাও। কত বছরে? 12 বছরে, তাহলে 1/12। বলছে 8 গুণ, এই যে 8 কত বছরে সেটাই আমাকে বের করতে বলছে, জানি না, n2। এখান থেকে n2 এর মান বের করলেই আমাদের অ্যানসার। তাহলে 8 রয়েছে, 8 কে লিখতে পারি 2 এর কিউব, তাহলে 3 উপরে যাবে, n2 নিচে যাবে, বেস তো সমান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 1/12 ইকুয়াল টু 3/n2। তাহলে n2 এর মান আমাদের দাঁড়াবে 3 12 36 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, গত বছর একটি স্কুলে 610টি ছেলে ছিল, এবছরের সংখ্যা 20% কমেছে, এই বছর স্কুলে মোট ছেলেদের সংখ্যার এত পার্সেন্ট মেয়ে রয়েছে, স্কুলে কতগুলি মেয়ে আছে তা বের করতে বলেছে। টোটাল বয়স ছিল 610 জন প্রিভিয়াস ইয়ারে এটা, আর দিস ইয়ার 20% কমেছে। তাহলে 610 এর থেকে 20% আমরা কমিয়ে দিলাম, 80/100। ক্লিয়ার? কাটাকাটি করে দাও, এই 0 0 কাটো। তাহলে 8 কে 8, 6 8 48, 8 কে 8, 6 8 48। ক্লিয়ার? তাহলে এটা ছিল কি, এটা প্রিভিয়াস ইয়ার, এটা দিস ইয়ার। এখন বলছে এই স্কুলে মোট ছেলেদের সংখ্যার এত পার্সেন্ট মেয়ে থাকে, তাহলে আমাদের মেয়েটা বের করতে বলছে, গার্লস। তাহলে টোটাল বয়সের এখন
488 তার 175%। কাটাকাটি করে দাও, 25 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 7 25, 5 3 5 15, 2 5 5 25, 5 20 100, 5 7 35, 4 5 20, 4 দিয়ে কি কাটাকাটি করো, 1 2 2, 7 দোকানে 14, 4 7 বরং 84, একে 85, মানে 854 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে, যদি 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, থিটা একটি সূক্ষ্মকোণ, তাহলে cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান কত হবে? তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমি লিখতে পারি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4। তাহলে sin স্কয়ার থিটা যদি 1/4 হয়, তাহলে cos স্কয়ার থিটা কি হবে? আমরা ফর্মুলা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা হবে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা এই ফর্মুলা অনুযায়ী। তাহলে 1 তো বসবেই ফর্মুলার, আর sin স্কয়ার থিটার মান 1/4, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3/4। আমরা cos স্কয়ার থিটার মান পেয়ে গেলাম, দরকার আমাদের tan স্কয়ার থিটার মান। আমরা জানি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটার মান আমাদের 1/4 আর cos স্কয়ার থিটার মান আমাদের 3/4, 4 4 ক্যান্সেল আউট, তাহলে tan স্কয়ার থিটার মান আমরা পাবো 1/3। আশা করি বোঝা গেল। আমাদের দরকার কি cos স্কয়ার থিটা tan স্কয়ার থিটার মান, cos স্কয়ার থিটার মান আমরা পেলাম 3/4 আর tan স্কয়ার থিটার মান পেলাম আমরা 1/3। এখন এই দুটোকে কি করতে বলেছে? যোগ করতে বলেছে, তাহলেই আমাদের অ্যানসার। তাহলে 3/4 প্লাস 1/3, তাহলে 3 4 12, 4 3 তিরিখে 9, 3 4 12, তাহলে 13/12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক 30 ও 50 এর মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলছে। তোমাকে 30 আর 50 এর মৌলিক সংখ্যাগুলো আগে লিখতে হবে, তারপরে তার যে কটা মৌলিক সংখ্যা হবে তাদের গড় আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 30 আর 50 এর মৌলিক সংখ্যাগুলো কি কি রয়েছে? 31, 32 হবে না, 33 হবে না, 34 হবে না, 35ও হবে না, কারণ 35 5 দিয়ে ভাগ যায়, 36 6 দিয়ে ভাগ যায়, তাহলে হবে 37, 38 39 হবে না, 40 41 নিতে হবে, তারপরে 42 তো ভাগ যায় 2 দিয়ে, 43, 44 হবে না, 45 হবে না, 46 হবে না, কারণ 46 কে 2 দিয়ে ভাগ যায়, 47 নিতে হবে, 48 কে 3 দিয়ে ভাগ যায়, 49 কে 7 দিয়ে 50 তো হয়ে গেল। তাহলে কতগুলো সংখ্যা পেলাম আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে টোটালকে যোগ করব, যোগ করে 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে 7 3 10, 10 আর একে 11, 11 7 18, একে 19, 19 এর 9 হাতের হলো 1, তাহলে 3 3 6 আর 3 4 12, 12 আর 6 18, একে 19। ক্লিয়ার, টোটাল সাম আমরা পেয়ে গেলাম। আমাদের দরকার হলো এভারেজ বের করা। এভারেজ মানে টোটাল সামকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করতে হবে, টোটাল নাম্বার আমাদের 5, তাকে দশমিকে আনো, তাহলে নিচে উপর নিচে আমি 2 দিয়ে গুণ করলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে 9 দোকানে 18 8, 19 দোকানে 38, একে 39, তাহলে একটা শূন্য এক ঘর পর দশমিক, তাহলে 39.8 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ও দৈর্ঘ্য প্রস্থের অনুপাতে, প্রস্থ ছোট হয় তাহলে প্রস্থকে 8 মানতে হবে, দৈর্ঘ্যকে 10 মানতে হবে। পরিসীমা 90 সেন্টিমিটার, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে, আর তবে আমাদের আয়তক্ষেত্রের যার মান দেওয়া থাকবে, পরিসীমা আমাদের জানা, তার মানে পরিসীমা এই কন্ডিশন থেকে আগে বের করে নিতে হবে। পরিসীমার ফর্মুলা কি আয়তক্ষেত্রে? সেটা হলো 2 * a + b। তাহলে এই অনুপাত অনুসারে আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করে নিই। তাহলে অনুপাত অনুসারে আয়তক্ষেত্রের পরিসীমা 2, আর দৈর্ঘ্যের জায়গায় আমাকে বসাতে হবে 10, আর প্রস্থের জায়গায় আমাকে বসাতে হবে 8, তাহলে 10 আর 8 18, 18 দোকানে 34। আচ্ছা ছোট দেখো, এটাকে অনুপাতে করা যাচ্ছে, আর একটু ছোট করে নিলে ক্যালকুলেশন আমাদের সুবিধা হবে। তাহলে 8:10, দেখো 2 দিয়ে ভাগ করলে 4:5, ছোট হয়ে গেল, ক্যালকুলেশনে আরো সুবিধা হবে। তাহলে 4 + 5, তাহলে আমাদের পরিসীমা কত বাড়ালো? 5 4 9, 9 দোকানে 18, এটা হলো আমাদের পরিসীমা এই অনুপাত হিসাবে। আর পরিসীমার অরিজিনাল মান দেওয়া রয়েছে 90 সেন্টিমিটার, তাহলে 18 এর ভ্যালু 90 সেন্টিমিটার, 1 এর ভ্যালু 5 সেন্টিমিটার,
আমাকে এখন কি বের করতে বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য আর প্রস্থ আগে বের করে নিই। তাহলে একের ভ্যালু যদি 5 হয় তাহলে দৈর্ঘ্য হবে 5 × 5 = 25 আর প্রস্থ হবে 4 × 5 = 20। তাহলে এরিয়া মানে আমরা জানি লেন্থ ইনটু ব্রেডথ, তার মানে 20 × 25 করলেই আমাদের অ্যান্সার। তাহলে 25 দোকানে 50, একটা শূন্য, তাহলে 500 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একজন মাঝি স্থির জলে 3 কিলোমিটার/আওয়ার গতিবেগে নৌকা চালায়। 50 কিলোমিটার স্রোতের দিকে যাওয়ার তুলনায় 50 স্রোতের বিপরীতে, একবার মানে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের ক্ষেত্রে দেওয়া রয়েছে। বিপরীতে যেতে তার দ্বিগুণ সময় লাগে, তবে স্রোতের দিকে যেতে ওই মাঝির কত গতি ছিল সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো রিলেশনটা কি, দুই ক্ষেত্রে দেখো 50 কিলোমিটার স্রোতের অনুকূলে আর 50 স্রোতের বিপরীতে, তার মানে এখানে ডিসটেন্সটা ফিক্সড। এই ক্ষেত্রে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের টাইমের মধ্যে একটা রিলেশন দেওয়া রয়েছে। কি বলেছে, বিপরীত দিকে যেতে তার কি স্রোতের দিকে যাওয়ার তুলনায় বিপরীতে যেতে তার দ্বিগুণ সময় লাগে, তাহলে বিপরীতে সময় বেশি লাগবে 2 গুণ, আর স্রোতের দিকে যদি 1 ইউনিট টাইম লাগে তাহলে বিপরীতে বেশি টাইম 2 গুণ বেশি লাগবে, 2 গুণ করে দিলাম, টাইমের রেশিও আমরা পেয়ে গেলাম। আমাদের টাইমের সঙ্গে যখন ডিসটেন্সটা ফিক্সড, তাহলে টাইমের সঙ্গে স্পিডের ব্যস্ত সম্পর্ক, তাহলে রেশিওটা উল্টে যাবে এখন 2:1। তাহলে বোটের স্পিড কত, বোট মানে আমি জানি ডাউন প্লাস আপ, যোগ করে 2 দিয়ে ভাগ, 2 একে 3/2, তাহলে বোটের স্পিড বের করার ফর্মুলা। তাহলে স্রোতের সময় কি হবে, বিয়োগ করতে হবে, 2 এর থেকে 1 বিয়োগ করো 1/2। ক্লিয়ার। এখানে কার মান দেওয়া রয়েছে, স্থির জলে এত কিলোমিটার গতিতে নৌকা চালাতে পারেন, তাহলে বোটের গতিবেগ দেওয়া মানে 3/2 এর ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে 3/2 এর ভ্যালু 3 কিলোমিটার/আওয়ার, তাহলে একের ভ্যালু হবে আমাদের 2 কিলোমিটার/আওয়ার। আমাদের দরকার কি, স্রোতের দিকে গতিবেগ, স্রোতের দিকে মানে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে গতিবেগ, 2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। একের ভ্যালু 2 কিলোমিটার/আওয়ার, 2 এর ভ্যালু 2 দোকানে 4 কিলোমিটার/আওয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, একটি পণ্যের উপর কর 20% হ্রাস করে এটির ব্যবহার 15% বৃদ্ধি করে, তাহলে কর আয়ের উপর কি প্রভাব ফেলবে, এটা আমরা এই ফর্মুলা ইউজ করব। কমলো বাড়া কমার যে ফর্মুলা, +15 প্লাস মাইনাসে মাইনাস 20 × 15/100, 5 × 100, 3 × 5 = 15, 20 থেকে 15 গেলে -5 -3, তাহলে 8% আমাদের হ্রাস হলো, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 84, 105, 140 এর লসাগু কত আমাকে নির্ণয় করতে বলছে। লসাগু মানে কি, সবচেয়ে এমন একটা বড় সংখ্যা পাবো যেই সংখ্যাকে 84 দিয়েও ভাগ করলে মিলবে, 105 দিয়েও ভাগ করলে মিলবে, 104, সবচেয়ে বড় না সবচেয়ে ছোট সংখ্যা পাবো, যা 84 দিয়েও ভাগ করে যদি ভাগ 84 করি তাও মিলবে, 105 ভাগ করলেও মিলবে, আর 140 দিয়ে, এটা তো লসাগু। ঠিক আছে, বোঝা গেল। তাই লঘিষ্ঠ সাধারণ, তাই লসাগু করার জন্য এখন আমাদের অপশন টেস্ট করতে হবে। তাহলে দেখো নিচের লসাগু কত, আমি প্রথমে ধরলাম 240, তাই 240 যদি লসাগু হয় তাহলে 240 কে 84, 105, 140 সবগুলোতে ভাগ যেতে হবে অবশ্যই। একটুখানি লক্ষ্য করতো তো 140 এর মধ্যে কি লুকিয়ে আছে, 7 লুকিয়ে আছে, 140 সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হয়, 7 দোকানে 14, 240 তো 7 দিয়ে ভাগ যাচ্ছেই না, তার মানে 240 কোনো মতেই হতে পারে না এদের লসাগু। 42 হওয়ার সম্ভাবনা, 6 7 42, হ্যাঁ 42 সম্ভাবনা রয়েছে, 7 দিয়ে ভাগ যাচ্ছে, 8 4 12, 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই স্টকে থাকে, এই সবগুলোকে আউট করি আগে। 6 3 কত 9, এটা দেখো 360 7 দিয়ে মিলে না, একটা না মিললে হবে না, মিনি ক্যান্সেল। 120, 140 7 লুকি 7 দিয়েও মিলে, 7 দিয়ে একমাত্র এটা মিলছে, আর তাহলে বাকিগুলোও মিলবে 82। ঠিক আছে, না অপশন বি হবে সঠিক উত্তর, পড়ারই তোমার দরকার। নেক্সট অঙ্ক, নিম্নের গ্রাফটি অধ্যয়ন করুন এবং প্রশ্নের উত্তর দিন। 218-222 সময়কালে একটি রাজ্যে ধানের বার্ষিক উৎপাদন দেখায়, 2020-2022 পর্যন্ত উৎপাদন কত, 2020 থেকে 2022, এই যে তিনটা দিতে হবে শেষে। তাহলে 2020 জন্য রয়েছে 100, 2021 তে রয়েছে 60, আর 2022 রয়েছে 80। আলটিমেটলি কত হলো, 80,140, 240 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, একটি ছেদক দুটি সামান্য সরলরেখাকে এমনভাবে ছেদ করে ছেদকের একই পাশে দুটি অন্তঃস্থ কোণের অনুপাত 2:3, তাহলে দুটি কোণের মধ্যে বৃহত্তর কোণটি কত। আচ্ছা, কি বুঝে, দুটি সমান্তরাল সরলরেখা, আচ্ছা সমান্তরাল সরলরেখা আঁকিয়ে নেই, এই যে মাঝখানে একটি ছেদক, ক্লিয়ার। তাহলে একই পাশে দুটি অন্তঃস্থ কোণের অনুপাত, তাহলে একই পাশে মানে এই পাশে, এই কোণের মান ধরলাম 2x, তাহলে এই কোণের মান হবে কত 3x, যেহেতু অনুপাত আকারে রয়েছে।
ক্লিয়ার? যখন দুটি সমান্তরাল সরলরেখা একে অপরকে ছেদ করে তখন এই যে বিপরীত পাশের কোণগুলোকে বলে একান্তর। একান্তর কোণগুলোর মান হয় সবসময় সমান। এক আর এখানে 2 হলো একান্তর কোণ, 3 আর 4 হলো একান্তর কোণ। তাহলে অনুরূপ কোণ কি? একই পাশে যেটা থাকে, এই যে এটা এই দেখো নিচে, এই নিচে এটা হলো অনুরূপ কোণ, 1 1 এই দুটোর মান সমান। ঠিক আছে? আর এই যে উপরে 3 নাম দিলাম, এই যে 3 এটাকে বলে অনুরূপ কোণ। ক্লিয়ার? তাহলে দেখো 2x রয়েছে, সমান্তরাল সরলরেখা যদি ছেদক হয় তখন কি একান্তর কোণ সৃষ্টি হয়, 3x হলে এটাও 3x। আর একটা সরলরেখা একটা যখন দণ্ডায়মান হলে মাঝখানে এই দুটো কোণে এই দণ্ডায়মান তখন কোণ কত ডিগ্রি? সরল কোণ তৈরি করে 180 ডিগ্রি, তার মানে এই দুটো কোণ। তার মানে 3x + 2x যোগ করলে 180 ডিগ্রি হবে, তাহলে 5x এর ভ্যালু আমাদের 180। তাহলে x এর ভ্যালু আমাদের হবে 3 × 5 = 15, 3 × 30 = 5 × 6 = 36 ডিগ্রি। তাহলে x এর মান তো পেয়ে গেলাম, কিন্তু আমাদের দরকার কি? দুটি কোণের মধ্যে বৃহত্তর কোণটির মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে 36 বের হলো x এর মান, তাহলে দুটো কোণ মান বের করতে, 3x এর মান কত হবে? 3 × 36 করে দিলে হবে, একটা হবে 3 × 36 = 108, আর একটা হবে 2x এর মান, 36 দোকানে 72। বড় কোণটা 108 ডিগ্রি, এটাই হবে আমাদের সঠিক উত্তর। ছোটটা বলে 72 ডিগ্রি। নেক্সট অঙ্ক, 8 এর 3টি গুণিতকের যোগফল এত হলে সর্বোচ্চ গুণিতকটি কত? 8 এর গুণিতক মানে কি? 8 × 8, 8 দোকানে 16, 3 × 8 = 24 হলো 8 এর গুণিতক। ক্রমিক বলেছে, এগুলো তো হবে না, আমি সাপোজ বোঝানোর জন্য বললাম। এদের যোগফল রয়েছে 2 4 2 4। এই টাইপের যখন অঙ্ক দিবে তখন আমরা এভারেজের কনসেপ্ট দিয়ে করব। তার মানে কি? টোটাল গুণিতক 3টা সাম হলো 2 4 4, তার মানে এদের এভারেজটা কত হবে সেটা তোমাকে দিতে হবে। 3টা সংখ্যা, তেও 3টা গুণিতক 3 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 2 4 2 4 ভাগ 3, তাহলে কত হবে? 3 8 24 0 8। এটা হলো এভারেজ। তাহলে এভারেজটা দেখো সবসময় মাঝখানে বসে, যখন এরকম সিকোয়েন্স থেকে গ্যাপ দেখো সমান, এর গ্যাপ কত সমান, তাহলে মাঝখানের সংখ্যাটা হবে 8 0 8। তাহলে প্রথমটা 8 থেকে 8 কম হবে, তার মানে 800, আর শেষেরটা 808 এর থেকে 8 বেশি, তাহলে 816। এখন বলছি আমরা সবচেয়ে সর্বোচ্চটা কত, তার মানে আমাদের কি 816 হবে সঠিক অ্যান্সার। ছোটটা বললে 800 অ্যান্সার হতো। আশা করি বোঝা গেছে। অপশন এ। নেক্সট অঙ্ক, নিম্নে প্রদত্ত কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য মানে কি? কোন সংখ্যার শেষে যে অঙ্কগুলো রয়েছে, শেষে দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ করে মেলে তখন আমি সেটি বলবো সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করো কোনটা মেলে? 34 কে যাচ্ছে না, 54 কে 4 দিয়ে ভাগ করলে মেলে না, 42 কে মেলে, কিন্তু 24 কে মেলে, 4 6 24। অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, প্রদত্ত রাশিটি সরল করতে বলা হয়েছে। সরল করার সিম্পলিফিকেশন আমরা করব। প্রথমে কি? হোল স্কয়ারের ফর্মুলা তুলে নিচ্ছি এক্সপ্রেশনটা, 2z minus 5y তার হোল স্কয়ার প্লাস 5z প্লাস 2y তার হোল স্কয়ার মাইনাস 25z স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা যাবে, তার মানে স্কয়ার 4z স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 যোগ 4 5 দোকানে 10 10 দোকানে 20 yz প্লাস 25z স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 25z স্কয়ার, 5 দোকানে 10 10 দোকানে 20 yz প্লাস 4z স্কয়ার মাইনাস 25z স্কয়ার। ঠিক আছে, চেক করে নিচ্ছি একটু। তাহলে 2z minus 5y, 5z plus 2y 25, তাহলে 2z মানে 4z স্কয়ার, 5 দোকানে 10 10 দোকানে 20 yz, 5 5 25, একটু ভুল হয়ে গেছে, a স্কয়ার মাইনাস 2b y স্কয়ার হওয়া উচিত ছিল এটা। ক্লিয়ার? তাহলে 25z স্কয়ার 20 প্লাস এটা কত? 4y স্কয়ার, 25z স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ারের ফর্মুলা আমরা কি এখানে ইউজ করলাম। তাহলে এবার যোগগুলো করে নাও। তাহলে কি কি রয়েছে? 25 আর 4 কত? 29, 25 আর 4 যোগ করলে 29, 29 থেকে 25 গেলে 4, তাহলে 4z স্কয়ার। ক্লিয়ার? 25y আর 4 হলো কত? 29y স্কয়ার। আর দেখো কি কি আউট যাচ্ছে, এই যে 20yz 20yz ক্যান্সেল, তাহলে আমরা অ্যানসার 29y স্কয়ার প্লাস 4z স্কয়ার। অপশন ডি হবে সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক 250 মিটার দৈর্ঘ্যের বিশিষ্ট দুটি সমান্তরাল বিপরীত অভিমুখে চলছে, তাদের গতি যথাক্রমে 90 কিলোমিটার পার আওয়ার এবং 60 কিলোমিটার পার আওয়ার, কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করে? কোন দিকে সেটা তোমাকে লক্ষ্য করা দেখতে হবে, বিপরীত দিকে, তার মানে রিলেটিভ ভেলোসিটি কেস। একই দিকে গেলে আমাদের রিলেটিভ ভেলোসিটি বিয়োগ করতে হয়, আর বিপরীত দিকে গেলে আমাদের যোগ করতে হয় রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে। তাহলে বিপরীত দিকে বলছে যোগ করতে হবে রিলেটিভ ভেলোসিটি, তাহলে সেটা আমরা বের করে নিই। তাহলে 90 প্লাস 60 তার মানে 150 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবো আমরা, তাহলে মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা হলো আমাদের রিলেটিভ ভেলোসিটি। আমাদের দরকার হলো টাইম বের করা। তাহলে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে ডিসটেন্স কত, মানে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে আমাদের দুটো ডিসটেন্স নিতে হবে। ট্রেন যখন 20 কে অতিক্রম করে, ট্রেন আর 20 নেই, সেরকম একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে দুটো ট্রেনের লেন্থ আমাকে জুড়ে নিতে হবে। 250 500 আমাদের টোটাল লেন্থ। এই যে লেন্থ লিখে গেলাম, লেন্থকে এখন গতিবেগ দিয়ে ভাগ করলে আমাদের আসবে টাইম। 150 5/18, তাহলে উপরে যাবে 18 আর নিচে আসবে আমাদের 5। এই 0 0 কাটো, 5 দিয়ে দাও, 10, 5 দোকানে 10, 3 5 15, 3 6 18, তাহলে 6 দোকানে 12 সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, যদি 25 জন লোক 8 দিনে দৈনিক 15 ঘন্টা করে 5 ইউনিট কাজ শেষ, তাহলে 12 জন লোক 20 ঘন্টায় 10 ইউনিট কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? এর টাইম ইন ওয়ার্ক আমরা এই ফর্মুলা দিয়ে করব। m1 d1 t1 w2 ইকুয়াল টু m2 d2 t2 w1। তাহলে m1 এর মান আমাদের 25 হয়ে গেল, d1 এর মান আমাদের 28 আর t1 এর মান আমাদের 15, আর W2 এর মান হলো আমাদের 10 ইউনিট, তাহলে ইনটু 10। এই পাশে আবার একটা সেটিং করে দাও। m2 কত? 12 জন লোক, তাহলে t2 কত? 20। আমাদের বের করতে হবে d2, আরেকটা মান এখানে দরকার রয়েছে। 20 জন লোক গেল 5 ইউনিট, তাহলে এই পাশে বসবে 5 ইউনিট, এটা হলো W1 এর মান। এবার কাটাকুটি করে দাও। তাহলে দেখো 5 দিয়ে আমরা 0 0 ক্যান্সেল আউট করে দেই, 5 দিয়ে কাটাকাটি করো, 5 5 25, ক্লিয়ার। তারপরে 4 দিয়ে 3 দিয়ে কাটাকাটি করে দিতে পারো, 3 5 15, 3 4 12, 4 দোকানে 8, তার মানে আমাদের d2 বাড়াবে, 5 5 25, অপশন ডি। নেক্সট অঙ্ক, যদি একটি নির্দিষ্ট পরীক্ষাটি ক্লাসে গড় নম্বর 80 হয়, সেই পরীক্ষায় 40 জনের নম্বর ভিতরে 5 জন শিক্ষার্থীকে বাদ দেওয়া হলে বাকিদের গড় নম্বর 90 এর পরীক্ষাতে অংশগ্রহণ করা শিক্ষার্থীর সংখ্যা কত? আমি ধরলাম একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তাহলে টোটাল গড় নম্বর টোটাল সংখ্যা কত? 80, ছাত্রের সংখ্যা গড় টোটালটা কত হবে? তাহলে গড় ইনটু নাম্বার 80x টোটাল হয়ে গেল। সেই পরীক্ষায় 40 জনের তারপরে বলো সেই পরীক্ষায় 40 গড় বিশিষ্ট নম্বর বিশিষ্ট 5 জন শিক্ষার্থী বাদ দেওয়া হলো, তার মানে বাদ দেওয়া হলো 5 জন, তাহলে এবারে 40 টোটাল কত বাদ যাবে? 4 5 20, 200 বাদ যাবে, ক্লিয়ার। তাহলে এখন হয়ে গেল 40 জন গেল, এখন বাকিদের গড় নম্বর কত? তাহলে আমাদের টোটাল ছিল 80 জন ক্যান্ডিডেট, 80 একটি পরীক্ষার শিক্ষার্থীদের গড় নম্বর টোটাল ছিল 1 জন ক্যান্ডিডেট, তার থেকে আমাদের 5 জন শিক্ষার্থী বাদ দেওয়া হয়ে গিয়েছে, তাহলে এখন শিক্ষার্থী পড়ে রয়েছে x - 5, বাকিদের গড় নম্বর হলো 90। এই হলো অঙ্ক। এখন দেখি আলটিমেট ক্যালকুলেশন করে x এর মান আমাকে বের করতে হবে। 290x মাইনাস 450, তাহলে এই পাশে গেলে এটা হবে 10x ইকুয়াল টু 250। এই শূন্য ক্যান্সেল আউট, তাহলে x এর মান আমাদের বের হলো 25, অপশন এ। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে p/q এর মাথার মধ্যে দেওয়া রয়েছে 2m + 2, পরটা দেখো q/p। এই টাইপের অঙ্কগুলো তোমাকে দুটোর বেস সমান করতে হবে, এটা p/q এটাও p/q আকারে আনতে হবে, নালে এটাকে q/p করতে হবে প্রথমটাকে, আমি এটাকে উল্টে দেব। উল্টে যখনই দেব তখন তোমাকে মাথায় রাখতে হবে উপরে তোমার কি ছিল 9 - m, এটাকে সামনে একটা মাইনাস বসিয়ে দাও, এটা সূচকের নিয়ম অনুযায়ী মাইনাস m। এবার দেখো দুটোর বেস সমান, মানে বেস দুটো আউট হয়ে গেল, পড়ে থাকলো কি আলটিমেটলি 2m + 2
-9 মাইনাসে প্লাস m, ক্লিয়ার। তারপরে 2m টাইমটা এই পাশে আসবে একটা m, তাহলে m হবে -11 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক y এর মান বের করতে বলছে, সমানুপাতের অঙ্ক। এটা হলো 18 হলো প্রথম পদ, 24 দ্বিতীয় পদ, এটা 3 নম্বর পদ, আর y হলো 4 নম্বর। 4 নম্বর পদটা আলটিমেটলি বের করতে হবে। 4 নম্বর পদ বের করার ফর্মুলা হলো আমাদের দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। দ্বিতীয় আমাদের 24 আর তৃতীয় হলো আমাদের 24 আর প্রথম পদ হলো 18। এরপরে কাটাকাটি করো, 4 6 24, 3 6 18, 3 8 24, তাই 4 8 32 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি প্রাচীরে 10% মর্টার দিয়ে ভরা হলে 24 মিটার দীর্ঘ 8 মিটার উঁচু 60 সেমি পুরু দেওয়াল নির্মাণের জন্য প্রতিটি এত মাত্রায় কতগুলি টালি ইট লাগবে। তার মানে কতগুলি ইট লাগবে, তার মানে টোটাল আয়তন যেটা রয়েছে এই আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করলেই হবে টোটাল নাম্বার অফ ইট। এটাই আমাদের কি অঙ্ক, এটাই হলো অঙ্ক। তার মানে 10% মর্টার দিয়ে ভরা হয়েছে, ওই জায়গাটা আমাকে বাদ দিয়ে নিতে হবে। টোটাল আয়তন ছিল হবে কত, 24 ইন্টু 8 ইন্টু 60। তার কি 10% মর্টার দিয়ে ভরাতে, বাকি রইলো আর কত পার্সেন্ট, 90%। তাহলে 90 আর নিচে আমি 100 লিখে দিলাম। আরেকটা জিনিস লক্ষ্য করার ব্যাপার রয়েছে, এখানে সেন্টিমিটারে রয়েছে কিন্তু উপরে দুটোটা মিটার আর একটা সেন্টিমিটার, তাই এই মিটার গুলোকে আমাকে, দুটো মিটারকে আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 24 মিটারকে সেন্টিমিটার বানাতে গেলে মিটার ডিসি সেন্টি 100 দিয়ে গুণ, একটা কনভার্ট 8 কে কনভার্ট করতে হবে ইনটু 100, এই যে কনভার্সন হয়ে গেল। এবার নিচেটার আয়তন কত, 24 ইন্টু 12 ইন্টু 8। এবার তোমরা কাটাকাটি, এই শূন্য কাটা, এই 24 কাটা, এই 8 কাটা, 5 12 60, 5 নং 45, 1 2 3, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 72 কিলোমিটার পার আওয়ার গতিতে ধাবমান একটি ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেন যখন খুঁটিকে অতিক্রম করতে তার নিজের লেন্থ অতিক্রম করবে, ডাইরেক্ট ট্রেনের লেন্থ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। 72 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড টানলে 5/18 ইন্টু 24, 4 18 72, 4 5 20 ইন্টু 24, তার মানে 480 মিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একজন দোকানদার 10 টাকা একটি প্যান বিক্রি করে, তার ক্রয় মূল্যের 1/11 ভাগ ক্ষতি হয়, তারপরে প্যানের ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্যের 1/11 ভাগ ক্ষতি হয়, আর আমি ক্রয় মূল্য যদি 11 ইউনিট ধরি তাহলে তার লস হবে কত? তার 11 1/11, তার মানে 1 ইউনিট হলো আমাদের লস। তাহলে এসপি হবে কত? কস্ট প্রাইস যদি 11 হয় আর লস যদি ক্ষতি যদি 1 টাকা হয় ধরো ওইভাবে, তাহলে ক্ষতি হবে নিশ্চয়ই 10 টাকা। সরি ক্ষতি না তো, সেলিং প্রাইসটা হবে আমাদের 10 টাকা। তাহলে সেলিং প্রাইস আমরা 10 পেয়ে গেলাম, আর এখানে সেলিং প্রাইসের ভ্যালু দেওয়া রয়েছে 10 টাকা, তাহলে আমি বলতে পারি এই 10 এর ভ্যালুই 10, এটা টাকা হিসাবে। তাহলে কত গুণ হলো? 1 গুণ। তার মানে আমাদের এটারও 1 গুণ হবে, যে লস বের করতে আমাদের সিপি বের করতে বলছে, তাহলে সিপি কেও 1 দিয়ে গুণ করে দাও, তাহলে 11 কে 11 হবে আমাদের সিপি, অপশন বি। নেক্সট অঙ্ক, 450 1500 1650 এর গসাগু। গসাগু মানে কি? সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 450 কেও ভাগ করলে মিলবে, 1500 কেও ভাগ করলে মিলবে, 1650 কেও ভাগ করলে মিলবে, সেটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে কোন সংখ্যা দেখে নাও, দেখেই বোঝা যাচ্ছে প্রথমটা কি হবে, 150 হবে কারেক্ট অ্যান্সার, কারণ 150 200 দিয়ে তো 450 কে ভাগ যাচ্ছে না, এমনি আউট। আর 50 দিয়ে দেখো সবগুলোকে ভাগ যায়, 150 দিয়ে সবগুলো যায়, বড়টা নিতে হবে, তাই 50 আমাদের নেওয়া যাবে না, তাহলে 150 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি বিক্রয়ের ক্ষেত্রে এত % এত ধারাবাহিক ছাড় দিলে এটি একটি একক ছাড় কত হবে, মানে সমতুল্য যে ডিসকাউন্ট রয়েছে সেটার কি ফর্মুলা রিলেটেড অঙ্ক। তাহলে তুল্য মূল্য ছাড়ের বের করার আমাদের ফর্মুলা হলো a + b - ab/100। এই ফর্মুলার মধ্যে কি মানগুলো আমরা বসাবো, তাহলে এর মান 30, b এর মান 35 মাইনাস 30 ইনটু 35 ডিভাইডেড বাই 100, তাহলে 30 30 60 65 মাইনাস 3 5 15 5, 3 3 9 1 10, নিচে একটা শূন্য,
তাহলে 65 মাইনাস 10.5, তাহলে বিয়োগ করে দাও, 5 5ই 5 1, তার মানে 54.5 হবে পার্সেন্ট হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। সুদ বার্ষিক দেওয়া সত্ত্বে অরুণ জয়শ্রীর কাছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 9,000 টাকা ধার এনে 2 বছর ধার পরিশোধ করার জন্য ওনার প্রদত্ত মোট অর্থরাশির পরিমাণ কত? মানে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক বিভিন্ন ভাবে সলভ করা যায়। 10% রয়েছে, 10% কে আমরা ফ্র্যাকশন ফর্মে লিখে দেই, তাহলে হবে 1/10। তাহলে 1/10 হলে আমাদের প্রিন্সিপাল যদি 10 হয় তাহলে অ্যামাউন্টটা হবে কত? তার সঙ্গে উপরে একটা যোগ করতে হবে ইন্টারেস্ট, তাহলে 11। কত বছরের কেস বলেছে? 2 বছর, তার মানে স্কোয়ার করে দাও, 10 এর স্কোয়ার হবে 100, 11 স্কোয়ার হবে 121। আমাদের প্রিন্সিপালের মান দেওয়া হয়েছে 9,000, তার মানে 100 এর ভ্যালু 9,000। কত গুণ সেটা তুমি লক্ষ্য করো, খালি 9 900 একটা শূন্য দিতে হবে, তার মানে একে 90 দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সার অ্যামাউন্টকে 9 কে 9, 9 দোকানে 18, 8, 9 কে 9 কে 10, 10890 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, চতুর্ভুজ PQR এর যদি কিউ এবং এস কোণের সমষ্টি 150 ডিগ্রি, আবার পি এ কোণ ও আর কোণের অনুপাত 4:3 হয়, তবে আর এর মান কত? ছবি অঙ্কন করে নিই একটা চতুর্ভুজের। পি কিউ আর এস, কিউ এবং এস কোণের যোগফল দেওয়া রয়েছে 150, তবে আমাকে বের করতে বলছে পি কোণ ও আর কোণের অনুপাত দেওয়া রয়েছে, আবার পি কোণের অনুপাত 4:3, জানেন পি কোণে 4 টার অনুপাত 3 অনুপাতে রয়েছে, তাহলে 4x ধরে নিতে পারো, পি কোণ 4x, আর তাহলে পি গেল, আর আর কোণকে তাহলে আমি ধরবো কি 3x। ক্লিয়ার? তাহলে দেখো আমরা জানি একটা চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে হয় 360 ডিগ্রি, তার মধ্যে বাকি দুটো কোণের যোগফল আমরা জানি, তাহলে সেটা বিয়োগ করে দিলেই তাহলে পড়ে থাকবে আমাদের কি কোণ পি প্লাস কোণ আর কোণের মান, ঠিক কিনা? যেহেতু কিউ প্লাস এস এর মান আমরা জানি, কিউ প্লাস এস হলো 150, তার থেকে গোটাটার থেকে, গোটাটা হলো 360, তার থেকে 150 ডিগ্রি বিয়োগ করে দিলাম, তাহলে পড়ে থাকবে আমাদের পি প্লাস আর এর মান, যেহেতু একটা চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়। 0 0ই 6 এর থেকে 5 বিয়োগ করলে হবে 1, হাতে হলো 1, 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, 210। তাহলে পি প্লাস আর এর মান হলো 210, আর পি প্লাস অনুপাত আকারে আমি জানি 4:3, তাই টোটাল করে দাও, 4 3 কত 7, তাহলে 7 এর ভ্যালু 210 বা 7x ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে 1 এর ভ্যালু 30। এবার লক্ষ্য করো কিসের মান বের করতে? আর এর মান বের করতে বলেছে, তার মানে আর এর মান 3x এর ভ্যালু বের করতে হবে, মানে একে 3 দিয়ে গুণ, তাহলে 90 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, 3 এর প্রথম 5টি গুণিতকের গড় কত? 3 এর প্রথম 5টি গুণিতক, তাহলে 3 অক্ষে 3, নানা মতা ব্যাপারটা, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। ক্লিয়ার? 1 2 3 4 5 হয়ে গেল। গড় দেখো সিকোয়েন্সে রয়েছে না, সিকোয়েন্স মানে গ্যাপটা সমান, তাহলে এদের গড় হবে, সবসময় মনে রাখবে মিডল টার্মটাই হবে গড়, তাহলে 12 হবে এদের এভারেজ, অপশন সি। নেক্সট অঙ্ক, একটি আবদ্ধ আয়তাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত মিটার, এত মিটার ও 90 সেন্টিমিটার রয়েছে, যদি ক্যানভাসের মূল্য 70 টাকা হয় তবে বাক্সটি সম্পূর্ণ ঢেকে রাখার মতো ক্যানভাসের মূল্য কত হবে? এই হলো অঙ্ক। তাহলে দেখো আয়তক্ষেত্রাকার রয়েছে, এখানে কত 70 টাকা, তার মানে আমাকে বাক্সটি ঢেকে রাখতে হবে, তার মানে ঢেকে রাখা মানে আমাকে টোটাল 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে। 500 তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হলো একটি বাক্স তো আয়তঘনাকার ফিগার, আয়তঘনাকার ফিগারের 500 তল ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 ইন্টু এবি বিসি সিএ। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর সি মানে হলো উচ্চতা। তাহলে এখন মান আমাকে বসাতে হবে, এটি আমাদের 500 তলের ক্ষেত্রফল বেরোবে। আর যদি আয়তন বলতো তাহলে এ বি সি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 2 এর মান আমাকে বসাতে হবে, এর মান হলো 2.5 এ, আর বি, বি কে আমরা 2 ধরবো, আর সি কে আমরা 90 ধরবো, তাহলে এ হলো 2.5 আর বি হলো 2, এ বি প্লাস
বিসি কিন্তু 90 সেন্টিমিটার রয়েছে, সেন্টিমিটারকে মিটারে কনভার্সন করে নিতে হবে, সব সেম এককে আনতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার বানাতে গেলে 100 দিয়ে ভাগ, তার মানে 0.9 আমাকে নিতে হবে 90 এর জায়গায়। ক্লিয়ার? তাহলে বি ইন্টু সি, তাহলে 2 ইন্টু 0.9 প্লাস সি ইন্টু এ, তাহলে মানে 2.5 ইন্টু 0.9, এ ইন্টু বি নিলাম, বি ইন্টু সি নিলাম, আবার কি সি ইন্টু এ। এখন ক্যালকুলেশন আমাকে করতে হবে। তাহলে 2.5 কে 2 দিয়ে গুণ করলে 5 হয়ে যাবে, প্লাস 9 দোকানে 18, তার মানে 1.8 হবে। 2.5 কে 9 দিয়ে গুণ, তাহলে 5 নং 45 এর 5, 9 দোকানে 18 আর 4 22, 5 নং 45 এর 5 18 22, 2 ঘর পর দশমিক, তাহলে 2.25। তাহলে আমাকে যোগ করতে হবে, তাহলে 5 একে কত 6, তাহলে 6.80, তাকে যোগ করতে হবে 2.25 দিয়ে, 5 5ই 8 2 10, 6 2 8 একে 9, 9.05, তাহলে 2 ইন্টু 9.05 হলো টোটাল 500 তলের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেল। আবার বলছে 1 বর্গ মিটারে যদি 70 টাকা হিসাবে হয়, ওটা টোটাল কত টাকা খরচ হবে, তার মানে টোটাল আমাদের ক্ষেত্রফল বাড়ালো এত। তাহলে একে আমরা 70 দিয়ে গুণ করে দেবো, যেহেতু 1 বর্গ মিটার 70 টাকা হিসাবে খরচ হয়, তাহলে গুণ করলে আমাদের টোটাল কতটা খরচ হবে সেটা আমাদের বেরোবে, তার মানে এত ইন্টু 70। আমি এখানেই করে দিচ্ছি ক্যালকুলেশনটা ডাইরেক্ট, ইন্টু 70। তাহলে 70 যদি করি, তাহলে এই দশমিকটা নিচে দিব, একটা 1 আর দুটো 0, তাহলে এটা কাটা গেল, 2 দিয়ে কেটে দাও, 5 দোকানে 10, তাহলে 5 দিয়ে 5 7 85, 5 কে 5, 9 4 40, 5 8 40, 7 দিয়ে 7 কে 7, 7 8 56, 7 কে 7 5 12, তাহলে 1267 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, একটি গাড়ি কিলোমিটার পার আওয়ার বেগে 80 কিমি এবং এত কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী 30 কিমি দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গড় গতিবেগ কত? তাহলে টোটাল এভারেজ স্পিড আমাকে বের করতে বলছি। এর ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেশন বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? প্রথম ক্ষেত্রে ছিল 80 কিলোমিটার আর পরবর্তী ক্ষেত্রে 30 কিলোমিটার, তাহলে টোটাল 80 প্লাস 30 মানে হবে 110, নিচে দিতে হবে টোটাল টাইম। তাহলে প্রথম ক্ষেত্রে 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে টাইম কত? ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করব, প্রথম ক্ষেত্রে টাইম হবে 4, এই যে 4 এখানে বসিয়ে দাও এই একটু। নেক্সট ক্ষেত্রে টাইম কত হবে? 30 কিলোমিটার দূরত্ব পার আওয়ার বেগে 30 কিলোমিটার অতিক্রম করে, তার মানে টাইম লাগবে আমাদের কত? 1 ঘন্টা, 4 কে 5, তার মানে 110 কে 5 দিয়ে ভাগ, 5 দোকানে 10, 1 বা 2, তার মানে 22 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, সমীরের কাছে একটি নিরেট ধাতব বল আছে যার ব্যাস 6 সেমি, এটিকে গলিয়ে এটির উপাদান দিয়ে একটি নিরেট চোঙ তৈরি করলে চোঙের ভূমির ব্যাস বলটির ভূমির ব্যাসের সমান হয়, চোঙের উচ্চতা কত? তাহলে একটি ধাতব গোলক রয়েছে, গোলকের ব্যাস দেওয়া রয়েছে 6 সেমি, মানে ডায়ামিটারটা 6 সেমি, তাহলে ডায়ামিটার যদি 6 সেমি হয় ব্যাসটা, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তাহলে 3 সেমি। ক্লিয়ার? এটা গোলকের ক্ষেত্রে। এখন গোলকটিকে গলিয়ে একটি উপাদান চোঙ তৈরি করা হয়েছে, গোলককে গলিয়ে, তার মানে গোলকের আয়তনও যা হওয়া হবে চোঙের আয়তনও তাই হবে। তাহলে যদি চোঙের ভূমির ব্যাস গোলকের বলে সেই ব্যাসের সমান, তার মানে আমরা গোলকের ব্যাসার্ধ বের করলাম 3 সেমি, তাহলে চোঙের ব্যাসার্ধও হবে, তার মানে এটা চোঙের ক্ষেত্রে 3 সেমি। তার মানে দুটো যেহেতু একটা ভেঙে আরেকটা তৈরি করে হচ্ছে, তাহলে গোলকের আয়তন ইজ ইকুয়াল টু চোঙের আয়তন, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব, আর এর মান 3, তাহলে 3 এর কিউব হবে 27, ইকুয়াল টু চোঙের আয়তন, চোঙের আয়তন বের করার ফর্মুলা পাই আর স্কয়ার এইচ, আর মানে 3 চোঙের ক্ষেত্রে 3 3 9, আমাদের দরকার এইচ বের করা, চোঙের হাইট বের করা। এবার আমাকে কাটাকাটি করতে হবে, এটা কাটাকাটি করে দাও, 3 নং 27, 3 3 ক্যান্সেল আউট, তাহলে এইচ এর মান আমাদের বেরোবে 4, অপশন ডি। নেক্সট অঙ্ক, তিনটি সংখ্যার অনুপাত 5:6:8, তাদের যোগফল এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? যোগফলের যোগ করে দাও, 6 5 11, 8 6 14 5 19, 19 এর ভ্যালু 3800, 1 এর ভ্যালু হবে আমাদের 200, বৃহত্তমটা মানে 8 এর মান বের করতে বলেছে, 8 দোকানে 16,
হবে সঠিক, অপশন সি। নেক্সট অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক। পি কিউ এর বেতন একত্রে 2000 টাকা, পি এর বেতনের 95%, কিউ তার বেতনের 85% ব্যয় করে। যদি সঞ্চয় সমান হয় তাহলে পি এর বেতন কত আমাকে নির্ণয় করতে বলেছে। পি আর কিউ দুজনের টোটাল স্যালারি দেওয়া রয়েছে 2000, এক নম্বর কন্ডিশন। এখন বলছে পি এর বেতনের 95% আর কিউর বেতনের 85% ব্যয় করে, তাহলে সেভিং কত? যদি 95% ব্যয় করে তাহলে 5% সেভিং করে, তাহলে পি এর সেভিং হলো 5%। ক্লিয়ার? বেতনের, এটা পিটাকে বেতন ধরে রেখে নাও তাহলে হয়ে গেল, আর কিউ বেতন কিউই ধরে নাও। তাহলে 85% ব্যয় করে, সেভিং করে, তার মানে কি 15%। আশা করি বোঝা গেল, এতটুকু বোঝা গেল। এটা আমাদের কি হলো? সেভিং বের হলো, কিন্তু সেভিং এর রেশিও একটা পেয়ে গেলাম। আবার দুজনের সেভিং কি সমান, এই যে সমান করে দেওয়া হলো। এখন বলছে কি পি এর বেতন, তাহলে পি এর বেতন আমি ধরো মনে করো এক্স টাকা ধরে নিলাম, পি এর বেতন এক্স টাকা, তাহলে কিউর বেতন হবে কত? 2000 মাইনাস এক্স টাকা, ঠিক কিনা? তার কি বলছে পি এর বেতনের জায়গায় পি এর বেতনের মান বসিয়ে দাও এই কন্ডিশনের মধ্যে, তার মানে পি এর মান আমাদের কত? এক্স, তার 5% সেভিং, এই যে 5/100 ইকুয়াল টু কিউ হলো 2000 মাইনাস এক্স, তার 15% সেভিং, যে 15% হয়ে গেল কন্ডিশন সেটিং। এটা ক্যান্সেল আউট, 5 কে 5, 3 5 15, তাহলে এখানে x, এখানে -3x, তাহলে 3x টা ওই পাশে গেলে 4x হবে, ইকুয়াল টু 2000। তাহলে x এর ভ্যালু আমার বাড়বে 4 5 20, 500। কার মান বের করতে বলছে? পি এর বেতন কত, তাই না? পি এর বেতন কত? 4 5 100, তাহলে x হবে কি পি এর বেতন 500। একটু লক্ষ্য করে নাও, পি এর বেতনে পিও কিউ এত টাকা সেভ করে, আর পি এর পি এর বেতনের 95% সেভিং, 95% ব্যয় করে, আচ্ছা সেভিং করে 5%, কিউর বেতনে 85%। তাহলে পি পি আমরা ধরেছিলাম এক্স, 5x গেল এত, তাহলে পি এর বেতন আমাদের বেরোলো 500, 500 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক কি বলছে? এত রাশিটিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। একে আমাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে, তাহলে a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 6ab প্লাস 6bc মাইনাস 2ac। একে দেখো a স্কয়ারটাকে আমি স্কয়ার ফর্মে রাখলাম, 9b টাকে আমি দিলাম -3b, আর c কে নিলাম আমরা -c, মাইনাস 2ab হয়ে গেল 2ab, তারপরটা কি প্লাস, এই ফর্মেশনে বানাবো আমরা 2ab 2bc, b এর মান কত আমাদের এই ইকুয়েশন থেকে বসাবো, b ইনটু c, তারপরে কি প্লাস, এখানে আমরা কি করব, আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হলো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারে আকার তৈরি করব, তাহলে ফর্মুলা আমাদের দাঁড়াবে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, এই আকারে আমাকে তৈরি করতে হবে, মোদ্দা কথা 2ca হলো। তাহলে a এই ছিল, আর b টাকে আমি -3b ধরলাম, 9b স্কয়ার, ঠিক আছে, c, তারপর আমাকে আনতে হবে কি 2ab, তারপরে প্লাস চিহ্ন দিতে হবে 2, আর এর মান a আর b এর মান -3b গেল 2ab, তারপরে গেল 2bc আমার লাগবে 2bc, b এর মান -3b, আর কে থাকো 2bc, আবার c এর মান কিন্তু -c, এটা কিন্তু তোমাকে নিতে হবে। মিললো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6bc মিলতে হবে এটার সঙ্গে, প্লাস 2ca, আমাদের c কত -c, আর a কত a, দেখো মিলে গেল, প্লাস মাইনাসে মাইনাস 2ac, 6bc মাইনাস মাইনাসে প্লাস 6bc মাইনাস প্লাস মাইনাস 6ab, তার মানে কন্ডিশন আমি মিলিয়ে দিলাম, তার মানে আমার লেখাটা ঠিক রয়েছে। এটাকে দেখো, এটা ফর্মুলা পড়লে এই ফর্মুলা a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে এর মান a হবে, আর b এর মান -3b, আর c এর মান -c তার হোল স্কয়ার। দেখো কোনটা মিলছে, a -3b - c তার হোল স্কয়ার, অপশন ডি। নেক্সট অঙ্ক, 2 বছর ব্যবধানে জন্ম 5 জন শিশুর বয়সের সমষ্টি 40 বছর হলে জ্যেষ্ঠতম শিশুর বয়স কত হবে তা আমাকে নির্ণয় করতে বলছে।
তাহলে 2 বছর যদি 40 জন, তাহলে জ্যেষ্ঠতম শিশুর বয়স কত? তাহলে 2 বছর ব্যবধানে 5 জন শিশু জন্ম, তাহলে প্রথমটা যদি x বছর হয়, তারপরটা তাহলে কত হবে x + 2, 3 নম্বরটার হবে x + 4, তারপরটা হবে x + 6, কয়জন বলেছে 5 জন, তারপরটা x + 8। দুটোর সবগুলোর মধ্যে গ্যাপ কত দেখা যাচ্ছে 2 করে 2 করে 2 করে। যখন এরকম গ্যাপ 2 করে থাকবে মানে সিরিজে চলবে, মানে সমান্তর বহুপদীতে চলবে, তখন এভারেজের কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক করবো। তাহলে 5 জন শিশুর সমষ্টি 40, তাহলে এভারেজটা কত 5 × 8 = 40, তাহলে মাঝখানের টার্মটা আমাদের 8। তাহলে সবার তার আগেরটা কত বয়স হবে, তার মানে আগের থেকে 2 কম হবে, তার মানে 6। তারপরটা কত হবে 2 কম 4, তারপরেরটা 10 হবে, তারপরটা 12 হবে। এখন জ্যেষ্ঠতার বয়স কত, তাহলে সবার বড়টা, তাহলে 12 হবে সঠিক উত্তর। ছোট বলে 4 অ্যান্সার করে দিতাম, অপশন এ। 50-এর চেয়ে কম মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? এই যে সবচেয়ে ঠিক আছে, তোমার বইয়ের মধ্যে কি লিস্টটা হবে সেটা মনে রাখবে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি 15। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি 7% সরল সুদে তার আয়ের 1/3 অংশ, 8% সুদে 1/4 অংশ, অবশিষ্ট আয় 10% সরল সুদে বিনিয়োগ করে। যদি 1 বছর শেষে তার প্রাপ্ত সুদের পরিমাণ 561 টাকা হয়, তবে তার প্রাথমিক আয় কত ছিল? প্রাথমিক আমি জানি না, আমি 12 ধরে নিলাম। অনেকে মনে করতো কেন তুমি 12 ধরলে? দেখো 3 4 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 12 এর 1/3 অংশ, তাহলে 12 এর 1/3 অংশ হবে 4, তার 7% × 7%, ক্লিয়ার। তাহলে 12 এর 1/4 অংশ, তাহলে 3, তার 8% গেল। তাহলে 4 3 7 হয়ে গেল। টোটাল আমাদের ছিল 12 ইউনিট, তাহলে 12 থেকে যদি 7 ইউনিট চলে যায়, পড়ে থাকে 5 ইউনিট, সেই 5 ইউনিট অবশিষ্ট হয় 10%, ক্লিয়ার। টোটালটা সাম করলে আমাদের দাঁড়াবে 561। সুদ আমরা বের করছি, তাহলে 561 করে দাও। 4 7 কত 28, 3 8 24, 5 10 50, যোগ করে দাও। পার্সেন্টে কিন্তু হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে 4 8 4 12 2, 2 2 4 5 4 9 কে 10, 102%। এই যে 102% ভ্যালুই হলো 561। তাহলে 1% এর ভ্যালু কত হবে? তার মানে একে 102 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। আমাদের দরকার কি প্রিন্সিপাল বের করা, তাহলে 12 এর মান বের করতে হবে। কিন্তু এটা তো পার্সেন্টেজ, তাহলে পার্সেন্ট হতে গেলে 100 দিয়ে গুণ। এই হলো অঙ্ক। এবার কাটাকাটি, 3 × 51, 5 51, 3 × 51, 6 × 102, 6 দোকানে 12, 33 দোকানে 66, 00 হবে আমাদের সঠিক উত্তর, 6600। নেক্সট অঙ্ক, দুটো সমান্তরাল রাস্তার মাঝে 10 ফিট উঁচু টাওয়ার রয়েছে। টাওয়ারের শীর্ষ থেকে রাস্তার অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি পদ্ধতি, রাস্তার দুটি একে অপরের থেকে কত দূরে আনুমানিক সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই পাশে 10 মিটার টাওয়ার, এই পাশেও 10 মিটার টাওয়ার, সেম হাইট বলেছে, ক্লিয়ার। এটাও 10 আর এটাও 10। টাওয়ারের শীর্ষ থেকে রাস্তার অবনতি কোণ যথাক্রমে এত ডিগ্রি ও এত ডিগ্রি, আমি ধরলাম এখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু। তাহলে একটার ক্ষেত্রে 30 ডিগ্রি, আরেকটার ক্ষেত্রে 30 ডিগ্রি, মানে উপর অবনতি কোণ উপর থেকে দেখবে, এটা 30 ডিগ্রি, তার মানে এটা অটোমেটিক 30 হয়ে যাবে। তাহলে এই পাশেরটা হবে 45 ডিগ্রি, তার মানে নিচেরটাও আমাদের 45। এই হলো আমাদের এই যে এবি পোর্শনের লেন্থ আমাকে বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে এখানে দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো ত্রিভুজ MAO, আরেকটা এটাকে অন্য নাম দিয়ে দিই MNB। তার মানে প্রথম ত্রিভুজ থেকে AM এর মান বের করব, AMO থেকে, পরেরটা থেকে BM এর মান যোগ করে দিলেই আমাদের অ্যান্সার। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি আমরা ইউজ করতে পারবো। লম্ব বাই ভূমি মানে tan, তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি 10 বাই AM হলো ভূমি, আর tan 30 ডিগ্রির মান হলো 1/√3 আর 10 বাই AM। কোণাকুণি গুণ করলে AM ইকুয়াল টু 10 ইন্টু 1.732, √3 এর মান মনে রাখবে, √3 এর মান হলো 1.732। তাহলে যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 10.732। আচ্ছা 1 মিনিট গেল 17। আরেকটা দেখো, ঠিক আছে। তারপর AM তো আমরা বের করে ফেললাম, আমাদের দরকার এখন কি? এখন আমাদের দরকার হলো BM এর মান বের করা, তাই না? BM বের করতে গেলে আমাদের ত্রিভুজ নিতে হবে, ত্রিভুজ BMN। ত্রিভুজ BMN এর ক্ষেত্রে লম্ব হলো BN এবং ভূমি হলো BM। লম্ব বাই ভূমি মানে tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মান হলো 1, আর BN এর মান 10, আর BM আর tan 45 1। তাহলে BM এর মান আমরা পেলাম 10, তাহলে BM এর মান 10 আর AM এর মান 10.732।
তার মানে দুটোকে যোগ করলে পরেই আমাদের আসবে আলটিমেটলি এবি, সেটার লেন্থই আমাকে বের করতে বলছে। তাহলে এবির লেন্থ আমার কত হবে? 10 10 20। আচ্ছা ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে মনে হচ্ছে, আর একটু দেখি এটা 1 তো 110, এটা হলো 10.1 তো, তাহলে এটা 7 10 10 pm 10 10 10 20.732। এই গুণটা ভুল হয়ে গেছে, এটা গুণ হবে 17.32। এই তো, তাহলে আলটিমেটলি লেন্থ কত? এবি, তাহলে 10 প্লাস 17.32 তাহলে কত হবে? 27.32। অপশন সি। নেক্সট অঙ্ক, এটি সারণীতে শুক্রবার শনিবার জন্য বিক্রয় হতে দেওয়া রয়েছে টিকিটের সংখ্যা। শুক্রবারের জন্য নগদ ও অনলাইন মাধ্যম মিলিয়ে মোট কতগুলি টিকিট বিক্রি হয়েছে। শুক্রবারেরটা আমাকে বের করতে বলছে, কি কি সেটা লক্ষ্য করা দরকার, নগদ এবং অনলাইন। এটা হলো নগদ, এটা অনলাইন, এটা যোগ করে দিলেই অ্যান্সার। তাহলে শুক্রবারেরটা 5 5 10, 2 2 4 1 5, 7 5 12, তাহলে 1250 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। তাহলে আজকের ক্লাসে এই 39খানা অঙ্ক ছিল, এটা প্রায় দুটি ইয়ার কম্বাইন করে একবারে করিয়ে দিলাম। তাহলে একবারে তোমাদের অনেকগুলি অঙ্ক করা হলো। এই সমস্ত অঙ্কের মধ্যে যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলে এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।